ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল সাবির এক্সাম সেন্টার। দেখো, কলকাতা পুলিশ 2024 জিকে ইতিহাস টপিক থেকে আজ গুরুত্বপূর্ণ কুইটি এমসিকিউ এবং ডিটেলস আলোচনা করব। তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে যে নতুন হয়ে দেখো চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখো, এখানে প্রশ্নটা তোমরা লক্ষ্য করো, একের দাগে যে ভারতীয় ইতিহাসে বৈদিক সংস্কৃতির প্রধান প্রভাব রয়েছে কোথায়? অপশান এতে দর্শনের অগ্রগতিতে, অপশান বিতে সংস্কৃতির অগ্রগতিতে, অপশান সিতে অন্য জাগতিক দৃষ্টিভঙ্গির উত্থানে, অপশান ডিতে বর্ণ প্রথা রেখে করেন। কোনটা সঠিক অ্যান্সার? দেখো, কিন্তু আমি ভিডিওটা একটু স্পিডে করবো, ঠিক আছে? অবশ্যই খেয়াল করে প্রশ্ন উত্তরগুলো দেখবে। দেখো, এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি, বর্ণ প্রথার একীকরণে। তোমাদেরকে একটু বলে রাখি যে ভারতীয় ইতিহাসের বৈদিক সংস্কৃতির প্রধান প্রবাহ হচ্ছে বর্ণপ্রথার সমন্বয় সাধন করা। ঋগ বৈদিক যুগে বর্ণপ্রথা কঠোর ছিল না, কিন্তু পরবর্তী বৈদিক যুগে তা কঠোর হতে থাকে। চারটি বর্ণের উদ্ভব হয় এই যুগে, যেমন প্রথমত ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। বিদ্যাচর্চা ও যজ্ঞের কাজে নিযুক্ত থাকতেন সবসময় পুরোহিতরা, ঠিক আছে? যুদ্ধ ও দেশ রক্ষার কাজে নিযুক্তরা থাকতেন ক্ষত্রিয়রা, আর বৈশ্যরা কৃষি, ব্যবসা বাণিজ্য ও পশুপালন কাজের সাথে যুক্ত থাকত, এবং উপরোক্ত তিনটি সেবায় নিযুক্তরা শূদ্র নামে পরিচিত ছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন তোমরা লক্ষ্য করো, যেখানে বলা আছে পয়সাচি ভাষায় নিচের কোনটি লেখা হয়েছিল? দেখো, অপশান এতে কুমার পাল চরিত, অপশান বিতে বুদ্ধ চরিত, অপশান সিতে নবশাসঙ্ক চরিত, অপশান ডিতে বৃহৎ কথা। পয়সাচি ভাষায় নিচের কোনটি লেখা হয়েছিল? দেখো, বিখ্যাত গ্রন্থ বৃহৎ কথায় লেখা হয়েছিল পয়সাচি ভাষায়। অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। বিখ্যাত গ্রন্থ বৃহৎ কথার রচয়িতা কে হলেন গুণাধ্যায়। এটি পয়সাচি ভাষায় লেখা। গুণাধ্যায় কে ছিলেন? সাতবাহন রাজা হালার সভাসদ। তাহলে এখান থেকে কটা প্রশ্ন আমরা পাচ্ছি? 1 নম্বর, পয়সাচি ভাষা কে লেখে, পয়সাচি ভাষায় লেখা একটি গ্রন্থের নাম হচ্ছে কি? বৃহৎ কথা, ঠিক আছে? এই বৃহৎ কথার রচয়িতা হচ্ছে কি? এই বৃহৎ কথার রচয়িতা হচ্ছে গুণাধ্যায়, ঠিক আছে? তৃতীয় নম্বর পাচ্ছি, গুণাধ্যায় কে ছিলেন? সাতবাহন রাজা হালার সভাসদ ছিলেন তিনি। ক্লিয়ার? পরবর্তী 3 দাগের প্রশ্ন লক্ষ্য করো। 3 দাগের প্রশ্নে বলা হয়েছে নিচের কোনটি বাহমন সাম্রাজ্যের পদে ছিল না? অপশান এ বেরার, অপশান বি গুলবার্গা, অপশান সি দৌলতাবাদ, অপশান ডি গোলকোন্ডা। আমাদের প্রথম জানা উচিত যে এখানে প্রশ্ন করা হয়েছে কোনটি বাহমন সাম্রাজ্যের পদে ছিল না। তাহলে আমাদের কাজ হচ্ছে কি, প্রথমে বাহমন সাম্রাজ্যের প্রদেশগুলো জানতে হবে, ঠিক আছে? আমরা জানি যে বাহমন সাম্রাজ্যের প্রদেশ হচ্ছে 4টা প্রদেশে ভাগ করা হয়। আচ্ছা, বাহমন সাম্রাজ্য কোন কার আমলে ছিল এটা? আচ্ছা, বাহমান শহর আমলে বাহমান সাম্রাজ্য ছিল, ঠিক আছে? তিনি 4টি ভাগে বিভক্ত করেছেন এই প্রদেশকে। এই বাহমান সাম্রাজ্য প্রদেশকে 4টা ভাগে বিভক্ত করেছিলেন। 1 নম্বর হচ্ছে বেরার, 2 নম্বর গোলবার্গা, 3 নম্বর দৌলতাবাদ, 4 নম্বর হচ্ছে বিদার। 4 নম্বর বিদার। এখানে 4 নম্বরের জায়গায় কে দেওয়া আছে? গোলকোন্ডা দেওয়া আছে। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হবে? অপশান ডি, যেহেতু গোলকোন্ডা বাহমান সাম্রাজ্য প্রদেশের মধ্যে পড়ছে না। এখানে বলা হয়েছে প্রশ্নে যে প্রদেশ ছিল না কোনটা, অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার, ঠিক আছে? এখান থেকে তোমরা কটা প্রশ্ন পাচ্ছ? আরেকটা কথা দেখো, এই যে 4টা বেরার, গুলগড় বা দৌলতাবাদ এবং বিদার, এই 4টাকে একসঙ্গে তরফ বলা হয়। প্রত্যেকটিকে একসঙ্গে কি বলা হয়? এগুলিকে প্রত্যেকটিকে আমরা তরফ বলবো, ঠিক আছে? তরফ। ক্লিয়ার? প্রত্যেকটিকে তরফ বলা হয়। দেখো, পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্নে বলা হয়েছে যে বৌদ্ধ ধর্মে নির্বাণ বর্ণনা করে কি? বৌদ্ধ ধর্মে নির্বাণ বর্ণনা করে কি? অপশান এ কামনার শিকার বিলুপ্তি, অপশান এ কামনার শিকার বিলুপ্তি, অপশান বি নিজের সম্পূর্ণ বিনাশ, অপশান সি আনন্দ বিশ্রাম একটা অবস্থা, অপশান ডি সমস্ত বোঝার বাইরে একটা মানসিক পর্যায়। কোনটা সঠিক অ্যান্সার? দেখো, এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ। এ হচ্ছে সঠিক অ্যান্সার, কামনার শিখার বিলুপ্তি। তোমাদেরকে একটু ডিটেলসে জানিয়ে রাখি যে নির্বাণ, গৌতম বুদ্ধের প্রচারিত ধর্মের মূল লক্ষ্যটাই সবসময় নির্বাণ। কি? আচ্ছা, বৌদ্ধ ধর্ম অনুসারে নির্বাণটা কি? না, নির্বাণ হচ্ছে সাধনার পরিসমাপ্তি, যা কামনা, বাসনা, সুখ দুঃখ কষ্টের ঊর্ধ্বে এমন এক অবস্থা যেখানে কেবলমাত্র শান্তি আর সুখ বিদ্যমান থাকবে, ঠিক আছে? সেখানে কেবলমাত্র
শান্তি সুখ বিদ্যমান থাকবে। যেখানে পৌঁছালে আর পুনর্জন্ম হবে না, দীর্ঘ কঠোর সাধনার মাধ্যমে নির্বাণ লাভ বা মোক্ষ লাভ করা সম্ভব। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্নে বলা আছে যে প্রাথমিক বৈদিক আর্যদের ধর্ম ছিল প্রাথমিকভাবে কি? অপশান এ ভৈতি, অপশান বি মূর্তি পূজা, অপশান সি প্রাকৃতিক পূজা এবং যজ্ঞ, এবং অপশান ডি প্রাকৃতি ও ভক্তির উপাসনা। কোনটা সঠিক অ্যান্সার? দেখো এখানে সঠিক অ্যান্সার হবে অপশান সি, প্রাকৃতিক পূজা ও যজ্ঞ। তাহলে প্রাথমিক বৈদিক আর্যদের ধর্ম ছিল, ধর্মে প্রাথমিকভাবে কি ছিল? প্রাকৃতিক পূজা ও যজ্ঞ ছিল। ঠিক আছে, দেখো তোমরা লক্ষ্য করো যে ঋগ বৈদিক যুগে আর্যরা সাধারণত বিভিন্ন প্রাকৃতিক শক্তির উপাসনা করতো। তারা সবসময় কি করতো? প্রাকৃতিক শক্তির উপাসনা করতো। তারা মনে করতো যে প্রাকৃতিক বিপর্যয়, যেমন ঝড় আসুক না কেন, বৃষ্টি আসুক না কেন, সব কিছু দৈব শক্তির প্রভাবে কিন্তু হচ্ছে। ধর্মচর্চার উদ্দেশ্য প্রধান প্রার্থনা, বলিদান, যাগযজ্ঞ ছিল প্রধান। এই যুগের সর্বশ্রেষ্ঠ দেবতাকে কি বলা হয়? এই যুগের সর্বশ্রেষ্ঠ দেবতা হচ্ছে ইন্দ্র। ঠিক আছে, দেখো পরবর্তী প্রশ্নে বলা আছে নিচের কোন মুঘল শাসকের আমলে ফাতে আলমগীর তৈরি হয়? অপশান এ জাহাঙ্গীর, অপশান বি আকবর, অপশান সি শাহজাহান, অপশান ডি ঔরঙ্গজেব। কোনটা সঠিক অ্যান্সার? দেখো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। দেখো ফতে আলমগিরি ফতে আলমগিরিও নামে পরিচিত। 17 দশকে মুঘল সম্রাট ঔরঙ্গজেবের নির্দেশে এটা তৈরি করা হয় ফতে আলমগিরি। এটা একটা ইসলামিক আইন সংকলন এবং মুঘল সম্রাটের আইন ও নীতি নিয়ন্ত্রণ সংস্থা হিসেবে কাজ করে সবসময়। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন গাগরনের যুদ্ধ সংঘটিত হয় কত খ্রিস্টাব্দে? অপশান এ 1519, অপশান বি 1520, অপশান সি 1621, অপশান ডি 1620। কোনটা সঠিক অ্যান্সার? দেখো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ 1519। ঠিক আছে, গাগনের যুদ্ধ 1519 সালে সংঘটিত হয়েছিল মালওয়ার দ্বিতীয় মাহমুদ খলজি ও রাজপুত রাজা রানার সঙ্গে এটা সংঘটিত হয়েছিল। এই যুদ্ধের সংঘটনস্থল হচ্ছে রাজস্থানের গাগরন জেলায়। তাহলে কোন রাজ্য এটা হয়েছিল? রাজস্থানের গাগরন জেলাটা হয়েছিল। ঠিক আছে, এই যুদ্ধটা কাদের মধ্যে হয়েছিল? দ্বিতীয় মাহমুদ খলজির সঙ্গে ও রাজপুত রাজা রানার সঙ্গে। এই যুদ্ধে ফলাফল কি? এই যুদ্ধে রানা জিতে গিয়েছিল, জয়লাভ করেছিল এবং মাহমুদকে বন্দি করে দেওয়া হয়েছিল। কিন্তু রানা জয় লাভ করার পর সম্পূর্ণ অঞ্চলটা তিনি দখল করে নিয়েছিলেন এবং মাহমুদকে বন্দি করে দিয়েছিলেন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত ভক্তি সাধকদের মধ্যে কে নিফাক আন্দোলনের সাথে সম্পর্কিত ছিল? অপশান এ গুরু নানক, অপশান সি রামানুজ, অপশান বি দাদু দয়াল, অপশান ডি কবির। দেখো এখানে সঠিক অ্যান্সার হবে অপশান বি দাদু দয়াল। ঠিক আছে, দাদু দয়াল হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে, দাদু দয়াল বিশ্বাস করতেন কি? যে ঈশ্বরের প্রতি ভক্তির ধর্মীয় সাম্প্রদায়িক অনুগত্যকে অতিক্রম করা উচিত। এই উপশাসকদের নিফাক ও অসাম্প্রদায়িক হওয়া উচিত। তার আধ্যাত্মিক উপদেশ বাণী নামক বইতে সংকলন করা হয়। কি? তার সমস্ত আধ্যাত্মিক উপদেশগুলি বাণী নামক বইতে সংকলন করা হয়েছিল। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্নটা আমরা দেখে নিই। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে নিচের কোনটি সঠিক হয় মেলে না? অপশান এ শেরশাহ সমাধির সঙ্গে হায়দ্রাবাদ, অপশান বি দারা শিকার সমাধি দিল্লি, অপশান সি শাহজাহানের সমাধি উত্তরপ্রদেশ, অপশান ডি জাহাঙ্গীরের সমাধি লাহোর। কোনটা সঠিক অ্যান্সার? দেখো এখানে সঠিক অ্যান্সার হবে অপশান এ, কারণ মোটেও শেরশাহের সমাধি হায়দ্রাবাদে মিলছে না। এটা দারাসাগর সমাধি কিন্তু দিল্লিতে, শাহজাহানের সমাধি কিন্তু উত্তরপ্রদেশে, জাহাঙ্গীরের সমাধি কিন্তু লাহোরে, কিন্তু শেরশাহ সমাধি হায়দ্রাবাদে নয়। কেননা 1545 খ্রিস্টাব্দে 1545 খ্রিস্টাব্দে 22শে মে বুন্দেলখণ্ডের কালিঞ্জর দুর্গে বারুদের বিস্ফোরণে শেরশাহের মৃত্যু হয় এবং মৃত্যুর পর তাকে বিহার রাজ্যে সাসারামে তাকে সমাধিস্থল করা হয়। এটা একটা কৃত্রিম হ্রদের মাঝখানে নির্মিত করা হয়। ঠিক আছে, তাহলে এখানে বলা হয়েছে শেরশাহ হায়দ্রাবাদ, এটা সম্ভব না। তাহলে সঠিক অ্যান্সার কি? অপশান এ। তাহলে শেরশাহের সমাধি কোথায়? বিহারের সাসারামে। ঠিক আছে, চলো দেখো পরবর্তী প্রশ্নে বলা হয়েছে যে সিন্ধু উপত্যকার মানুষের ব্যবহার জানতো কিসের? অপশান এ সোনা, টিন,
কিন্তু তামা নয়, অপশান বি সোনা রূপা কিন্তু লোহা নয়, অপশান সি রূপা লোহা কিন্তু সোনা নয়, অপশান ডি সোনা লোহা কিন্তু রূপা নয়। কোনটা সঠিক অ্যান্সার? দেখো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি, সোনা রূপা কিন্তু লোহা নয়। তবে একটু খেয়াল রাখো যে তারা সোনার রূপার ব্যবহার সঙ্গে সঙ্গে তারা কিন্তু তামার ব্যবহার জানতো আর ব্রোঞ্জের ব্যবহার জানতো, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্নে বলা আছে নিচের কোন জোড়াগুলি রাজবংশ এবং এর প্রকৃতি সম্পর্কে সঠিকভাবে মিলছে না? অপশান এ পান্ডকার্প, অপশান বি চোলবার্গ, অপশান সি চেরা ধনুক এবং তীর, অপশান ডি উপরের সবগুলি। কোনটা? দেখো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি ওপরের সবগুলি। পান্ডকার্প সবগুলি কিন্তু সঠিক অ্যান্সার, কারণ এ নিচের জোড়াগুলি রাজবংশ এর প্রতীক সম্পর্কে সঠিকভাবে মিলছে, সবগুলি মিলছে। পান্ডকার্পের সঙ্গে মিলছে, চোল বাঘের সাথে মিলছে, চেরা ধনুকের তীরের সঙ্গে মিলছে, ঠিক আছে। দক্ষিণ ভারতের দ্বাদশ শতকে গড়ে ওঠা তিনটা গুরুত্বপূর্ণ রাজবংশ, একটা হচ্ছে কি পাণ্ড্য, আরেকটা কি চোল, আরেকটা কি চেরা, ঠিক আছে। এই তিনটে দক্ষিণ ভারতের দ্বাদশ শতকে গড়ে উঠেছিলেন। এবং পাণ্ড্যদের রাজবংশের প্রতীক কী ছিল? পাণ্ড্যদের রাজবংশের প্রতীক ছিল কি কার্প, কার্প অর্থাৎ কার্প মানে কি, কার্প মানে মাছ। এবং তাদের রাজধানী কী ছিল? তাদের রাজধানী ছিল মাদুরাই। চোল শাসকদের রাজকীয় প্রতীক ছিল বাঘের প্রতীক, চোলদের ধনুক এবং তীর, চোলদের হচ্ছে বাঘের প্রতীক ছিল, ঠিক আছে। এবং তাদের রাজধানী ছিল তাঞ্জোরে, চোলদের রাজধানী কোথায় ছিল? তাঞ্জোরে অবস্থিত ছিল, ঠিক আছে। পরবর্তী দেখো চেরা, চেরার হচ্ছে প্রতীক ছিল কি ধনুক, ধনুক এবং চেরার ধনুক এবং তীর হচ্ছে প্রতীক ছিল। তাদের রাজধানী ছিল করুরে, ঠিক আছে। তাহলে পাণ্ড্যর রাজধানী কি? পাণ্ড্যর রাজধানী হচ্ছে মাদুরাই। পাণ্ড্যর রাজধানী কি? পাণ্ড্যর রাজধানী হচ্ছে মাদুরাই। আচ্ছা চোল, চোলের রাজধানী কি? চোলের রাজধানী হচ্ছে তাঞ্জোর। পরবর্তী চেরা, চেরার রাজধানী কি? চেরার রাজধানী হচ্ছে করুর। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে নিচের শাসকদের মধ্যে কে গজপতি সম্পঙ্গ হরণ উপাধি গ্রহণ করেছিলেন? গজপতি সপ্তঙ্গ হরণ উপাধি গ্রহণ করেছিলেন। অপশান এতে বলা আছে কৃষ্ণদেব রায়, অপশান বিতে প্রতাপরুদ্র, অপশান সিতে দন্তি দুর্গ, অপশান ডিতে উপরের কোনোটি নয়। সঠিক অ্যান্সার কোনটা হবে? এখানে ভারত দাগের সঠিক অ্যান্সার কোনটা হবে তোমরা বলো। এখানে সঠিক অ্যান্সার হবে অপশান এ কৃষ্ণদেব রায়। তোমাদেরকে বলে রাখি যে উড়িষ্যা রাজ্যের গজপতিরাজ প্রতাপ রুদ্রকে পরাজিত করে বিজয়নগর সাম্রাজ্যের বিখ্যাত রাজা কৃষ্ণদেব রায় গজপতি সপ্তঙ্গ হরণ উপাধি গ্রহণ করেছিলেন। কাকে পরাজিত করেছিলেন কৃষ্ণদেব রায়? কাকে পরাজিত করে গজপতি সপ্তঙ্গ হরণ উপাধি গ্রহণ করেছিলেন? না উড়িষ্যা রাজ্যের গজপতিরাজ প্রতাপ রুদ্রকে পরাজিত করে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন ভবভূতি নিম্নলিখিত নিচে উল্লেখিত কোন সম্রাটের দরবারে একজন কবি ছিলেন? অপশান এ সমুদ্রগুপ্ত, অপশান বি শশাঙ্ক, অপশান সি যশবর্মন, অপশান ডি এদের মধ্যে কোনোটি নয়। কোনটা সঠিক অ্যান্সার? আচ্ছা ভবভূতি নিচের কোন সম্রাটের দরবারে একজন কবি ছিলেন? এখানে সঠিক অ্যান্সার অপশান সি যশবর্মন। যশবর্মন রাজার দরবারে একজন সম্রাটের দরবারে একজন কবি ছিলেন, ঠিক আছে। এখানে ভবভূতি কে ছিলেন? এখানে বলা হচ্ছে ভবভূতি। আচ্ছা ভবভূতি কে ছিলেন? ভবভূতি ছিলেন অষ্টম শতকের একজন বিখ্যাত পণ্ডিত যাকে কৌনর্য রাজ যশবর্ধনের সহবিকিলে মনে করা হয়েছিল, ঠিক আছে। তিনি সংস্কৃত ভাষায় লেখা নাটক এবং কবিতার জন্য বিখ্যাত ছিলেন সংস্কৃত ভাষায়। তার লেখা রচনার মধ্যে উল্লেখযোগ্য কী হচ্ছে মহাবীর চরিত। তার লেখা রচনার মধ্যে কি মহাবীর চরিত। ঠিক আছে, তার লেখা রচনায় মহাবীর চরিত এবং মালতী মাধব আছে, উত্তরারাম চরিত, ঠিক আছে আছে।
পরবর্তী দেখো, পরবর্তী প্রশ্ন, আমিল উপাধির অর্থ কী ছিল? অপশান এ আমিল উপাধির অর্থ কী ছিল? আমিল উপাধি অপশান এ তে কাস্টম অফিসার, অপশান বিতে রাজস্ব আদায়কারী, অপশান সিতে খুচরা ব্যবসায়ী, অপশান ডিতে পুলিশ অফিসার। কোনটা সঠিক অ্যান্সার? আমিল উপাধির অর্থ কী ছিল? আমিল উপাধির অর্থ কী ছিল? দেখো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি। অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার, রাজস্ব আদায়কারী, রাজস্ব আদায়কারী। আচ্ছা, আমিল উপাধি কি না? আকবরের শাসনকালে, আকবর রাজার শাসনকালে, মোগল সম্রাট আকবরের শাসনকালে আমির উপাধির দ্বারা একজন রাজস্ব কর্মকর্তাকে বোঝানো হতো। রাজস্ব কর্মকর্তাদের আমিল উপাধির দ্বারাই বোঝানো হতো। আমিল হচ্ছে কি? আমিল হচ্ছে গুলজার ছিলেন একজন রাজস্ব সংগ্রহকারী বিভাগের প্রধান কর্মকর্তা। আমিল বা গুলজার ছিলেন কে? রাজস্ব সংগ্রহকারী বিভাগের প্রধান কর্মকর্তা। ক্লিয়ার? পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। দেখো পরবর্তী প্রশ্নে বলা হয়েছে যে শস্যের চাষ প্রথম শুরু হয় অপশান এ প্যালিওলিথিক যুগ, অপশান বি মেসোলিথিক যুগ, অপশান সি নিওলিথিক যুগ, অপশান ডি চ্যালকোলিথিক যুগ। কোনটা সঠিক অ্যান্সার? কোনটা সঠিক অ্যান্সার কমেন্টে জানাও। দেখো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার, নিওলিথিক যুগ, নিওলিথিক যুগ। ঠিক আছে, নিওলিথিক যুগে। আচ্ছা, নিওলিথিক যুগে শস্য প্রথম উৎপাদিত হয়েছিল। নিওলিথিক যুগে শস্যের চাষ অর্থাৎ শস্য প্রথম উৎপাদিত হয়েছিল কোন যুগে? নিওলিথিক যুগে। ঠিক আছে, এই যুগের মানুষ কি করতো? ধান, গম, বার্লির চাষ করতো। ঠিক আছে, ধান, গম, বার্লি চাষ করতো। এবং কলদিওয়া এবং মেহরগড় ছিল দুটি নিওলিথিক স্থান যেখানে ধান ও গমের প্রমাণ পাওয়া গিয়েছে। কোথায় কোথায়? মেহরগড়ে আর কলদিওয়া। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্নটা দেখো যে রাজা খারবেল কোন শিলালিপির সাথে সম্পর্কিত? রাজা খারবেল কোন শিলালিপির সঙ্গে সম্পর্কিত? অপশান এ গিরিনার শিলালিপি, অপশান বি হাতিগুম্পা শিলালিপি, অপশান সি জুনাগড় শিলালিপি, অপশান ডি আইহোল শিলালিপি। কোনটা সঠিক অ্যান্সার তোমরা অবশ্যই কমেন্টে জানাও। রাজা খারবেল কোন শিলালিপির সাথে সম্পর্কিত? রাজা খারবেল কোন শিলালিপির সঙ্গে সম্পর্কিত? দেখো এখানে সঠিক অ্যান্সার অপশান বি, হাতিগুম্পা শিলালিপির সঙ্গে সম্পর্কিত। হাতিগুম্পা শিলালিপি। আচ্ছা, উড়িষ্যার কালিঙ্গ রাজা খারবেল, উড়িষ্যার কালিঙ্গ রাজা খারবেল চেদি রাজবংশের শাসক ছিলেন তিনি। কোন রাজবংশের শাসক ছিলেন? চেদি রাজবংশের শাসক ছিলেন তিনি। ঠিক আছে, চেদি রাজবংশের শাসক ছিলেন। রাজা খারবেলের সম্পর্কিত তথ্য হাতিগুম্পা শিলালিপি থেকে পাওয়া যায়। সমস্ত তথ্য কোথা থেকে পাওয়া যায়? হাতিগুম্পা শিলালিপি থেকে। অপশান বি যে সঠিক অ্যান্সার, হাতিগুম্পা শিলালিপি। এই শিলালিপি উড়িষ্যার ভুবনেশ্বরের নিকটবর্তী উদয়গিরি পাহাড়ের দেয়ালে উৎকীর্ণ একটা প্রাচীন শিলালিপি পাওয়া যায়। কোথায় না? একটা উড়িষ্যার ভুবনেশ্বরে নিকটবর্তী উদয়গিরি পাহাড়ের দেয়ালে। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পারছো এই প্রশ্ন উত্তরগুলো। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। আচ্ছা, পরবর্তী প্রশ্নে বলা হয়েছে যে ভারতীয় ইতিহাসের সাপেক্ষে, পরবর্তী প্রশ্নে বলা হয়েছে ভারতীয় ইতিহাসের সাপেক্ষে কুল্লবাব শব্দটি কি বোঝায়? কুল্লবাব শব্দটি কি বোঝাচ্ছে? অপশান এ ধর্মীয় আচার অনুষ্ঠান, অপশান বি একটা বিশেষ ধরনের কর, অপশান সি জমির পরিমাণ, অপশান ডি বিভিন্ন আর্থিক মূল্যের মুদ্রা। কোনটা সঠিক অ্যান্সার অবশ্যই তোমরা কমেন্টে জানাও। দেখো এখানে সঠিক অ্যান্সার ভারতীয় ইতিহাসের সাপেক্ষে কুল্লবাব শব্দটি বোঝায় কি? কুল্লবাব শব্দটি বোঝাচ্ছে কি? অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার, জমির পরিমাপ করা বোঝায়। জমির পরিমাপ করা বোঝায়। ঠিক আছে, দেখো এই বিষয়ে একটু যদি আমরা জানতে চাই যে কুল্লবাবটা কি না, কুল্লবাব হচ্ছে একটা গুপ্ত যুগের জমি পরিমাপের একক। গুপ্ত যুগের জমি পরিমাপ করার একক হচ্ছে কুল্লবাব। ঠিক আছে, জমি পরিমাপ করার একক হচ্ছে কুল্লবাব। ঠিক আছে, বব শব্দের অর্থ কি? এখানে বলেছে কুল্লবব। আচ্ছা, বব শব্দের অর্থ কি? বব শব্দের অর্থ এখানে বব শব্দের অর্থ কি? বপন করা। বব শব্দের অর্থ কি? বপন করা। ঠিক আছে, বব শব্দের অর্থ কি? বপন করা। আচ্ছা, কুল্লবব দ্বারা এক কুল্ল শস্য বপন করাকে বোঝাচ্ছে কি? কুল্লবব দ্বারা এক কুল্ল শস্য বপন করা প্রয়োজনীয় এলাকাকে বোঝাচ্ছে। অপর একটা এইরূপ উদাহরণ আমরা প্রবেশ করি যেখানে দ্রোণবব, কি কুল্লবব দ্রোণবব। ঠিক আছে, দ্রোণবব। দ্রোণবব। আচ্ছা, এই দ্রোণবব এটির দ্বারা এক দ্রোণ শস্য বপন করার প্রয়োজনীয় এলাকাকে বোঝাচ্ছে। কি বললাম? পরীক্ষায় ঘুরে পিছে আসতে পারে যে ভারতীয় ইতিহাসে এখানে কুল্লবব না দিয়ে বলা হচ্ছে কি দ্রোণবব, তখন কি করবে? দ্রোণবব বলতে কি বোঝায় না এটির দ্বারাও জমি পরিমাপ করা বোঝায়। এটির দ্বারা কি? এটির দ্বারা এক দ্রোণ শস্য বপন করাকে বোঝায়। আর কুল্লবব দ্বারা এক এক বপন এক কুল্ল শোষণ বপন করাকে বোঝায়। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছে। দেখো 18 দাগের প্রশ্নটা তোমরা দেখো, কুতুবুদ্দিন আইবক আর কি নামে পরিচিত? অপশান এ পুরান খান, অপশান বি লাখ বখশ, অপশান সি কুলান্দার খান, অপশান ডি উভয়। অর্থাৎ উভয় বলতে অপশান এ অর্থাৎ কুরান খান, অপশান বি লাখ বখশ, দুটোই সঠিক। কোনটা সঠিক অ্যান্সার?
দেখো এখানে সঠিক অ্যান্সার অপশান ডি, কোরআন খান নামে পরিচিত ছিল আর লাখ বকশ নামেও তিনি পরিচিত ছিল। ঠিক আছে, কুতুবুদ্দিন আইবক কোরআন খান এবং লাখ বকশ উভয় নামে পরিচিত। তিনি সমগ্র কোরআনের আয়াত স্মরণে রাখতে পারতেন, তাই তিনি কোরআনের খান নামে পরিচিত। অন্যদিকে তার দানশীলতার জন্য তিনি লাখ বকশ নামে পরিচিত। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে যে ভগবান মানুষের গুণ জানেন, তার জাত খোঁজেন না, পরলোক জাত নেই। উপযুক্ত শিক্ষাটি কোন সাধক দিয়েছিলেন? অপশান এ চৈতন্য, অপশান বি গুরু নানক, অপশান সি কবির, অপশান ডি রামানন্দ। কোনটা সঠিক অ্যান্সার? দেখো এখানে সঠিক অ্যান্সার অপশান বি, গুরু নানক দিয়েছিল। আচ্ছা, গুরু নানকের মতে কি? ঈশ্বর মানুষের গুণাবলী জানেন এবং তার জাত খোঁজেন না, পরের পৃথিবীতে কোনো জাত নেই। গুরু নানক ছিলেন এক শিখ ধর্মের প্রবর্তক। গুরু নানক কোন ধর্মের প্রবর্তক ছিলেন? গুরু নানক ছিলেন শিখ ধর্মের প্রবর্তক। ঠিক আছে, দেখো তিনি মূর্তি পূজা, জাতিভেদ প্রথা এসব কিছুই বিরোধী ছিলেন। এই সব কিছুরই বিরোধী ছিলেন তিনি, মূর্তি পূজা বলো, জাতিভেদ প্রথা বলো। তার মতে ঈশ্বর লাভের জন্য কখনো সন্ন্যাস অপরিহার্য নয়। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো এই প্রশ্নের উত্তর। পরবর্তী চলে যাচ্ছি শেষ প্রশ্ন, আজকের ভিডিওর শেষ প্রশ্ন। নিচের মধ্যে কে হিন্দু পাতশাহী নীতি প্রচার করেছিলেন? অপশান এ বালজি বিশ্বনাথ, অপশান বি বালাজি বাজিরাও, অপশান সি প্রথম বাজিরাও, অপশান ডি এদের মধ্যে কোনোটি নেই। কোনটা সঠিক অ্যান্সার অবশ্যই কমনে জানো। দেখো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে কোনটা? অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার, প্রথম বাজিরাও। ঠিক আছে, কোনটা সঠিক অ্যান্সার? প্রথম বাজিরাও। দেখো হিন্দু বা পাতশাহীর আদর্শ প্রচার করেছিলেন মারাঠা পেশার প্রথম বাজিরাও। ঠিক আছে, মারাঠা পেশার প্রথম বাজিরাও সারা ভারতের এক অখণ্ড হিন্দু সাম্রাজ্য স্থাপন করাই ছিল তার একটা প্রধান লক্ষ্য। ঠিক আছে, আশা করছি সমস্ত প্রশ্নের উত্তর পেয়েছো। 20টা এমসিকিউ। এই ধরনের প্রশ্ন উত্তর এবং সমস্ত ক্লাস অ্যাটেন্ড করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও বা টেলিগ্রাম গ্রুপে সাবির এক্সাম সেন্টার লিখে সার্চ করো। ঠিক আছে, প্রতিনিয়ত ক্লাসের লিঙ্ক দেওয়া হয়, তোমরা সেখান থেকে দেখতে পারো ক্লাসগুলো। ঠিক আছে, আর ফ্রিতে নোট প্রোভাইড করা হয়। তোমরা অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবা। আমাকে হোয়াটসঅ্যাপ করো 7679094467 এই নাম্বারে কল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো। ক্লিয়ার? তোমাদের যদি কোনো কোর্স নিতে চাও, পেড কোর্স, অবশ্যই তোমরা আমাকে কল করো এই নাম্বারে। ঠিক আছে, চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকে যে প্রশ্ন উত্তরগুলো আলোচনা করেছি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছো অবশ্যই তোমাদের উপকারে আসবে। এইভাবে তোমরা চালিয়ে যাও। ঠিক আছে, পরবর্তী ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি লাইক করো। অল দ্য বেস্ট, টেক কেয়ার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।